আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা দুর্বল হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প এখন প্রকাশ্যে পুরো বিশ্বের কাছে সাহায্য চাইছে। এমনকি তিনি একটি নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, যেসব দেশে তেলবাহী ট্যাঙ্কার স্ট্রেইট অব হরমুজে আটকে আছে সেই দেশগুলোকে নিজেদের সেনাবাহিনী পাঠানো উচিত এবং আমেরিকার সঙ্গে মিলে স্ট্রেইট অব হরমুজ খুলে দেওয়া উচিত। নিজেদের ট্যাঙ্কারগুলোকে তারা উদ্ধার করুক এবং নিরাপত্তা দিয়ে নিয়ে যাক। মোট কথা, ডোনাল্ড ট্রাম্প ট্রুথ প্ল্যাটফর্মে পোস্ট করে বিশ্বের কাছে সাহায্য চেয়েছেন। আমেরিকা ইরানের সামনে দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েলের অবস্থাও খুব চাপের মধ্যে। ইসরায়েলের উপর হামলা হচ্ছে। ইরান একই সময়ে অনেক জায়গায় আক্রমণ চালাচ্ছে এবং যেখানে আক্রমণ করছে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হচ্ছে। অন্যদিকে আমি বারবার বলছি, ফেক নিউজের দিকে মন দেবেন না। আমি আগেও বলেছিলাম, যখন নেতানিয়াহু মারা যাবে তখন আমি নিশ্চিত করে জানাবো। যদি আমাদের দিক থেকে এমন কোনো খবর আসে তাহলে আমি সেটা নিজেই নিশ্চিত করব। আপনাদের চেয়ে বেশি আপনাদের জন্য আমরা নজর রাখছি। কিন্তু ফেক নিউজ এত বেশি ছড়ানো হচ্ছে যে বিশ্বাস করুন, প্রায় 90 থেকে 95% খবরই মিথ্যা। সমস্যা কি জানেন? এখন মাত্র 300 টাকায় ভেরিফাইড ব্লু টিক পাওয়া যায়। যে কেউ 300 টাকা দিয়ে ভেরিফাইড ব্লু টিক কিনে নিতে পারে। তখন দেখে মনে হয়, আরে ভাই, এটা তো ভেরিফাইড অ্যাকাউন্ট। কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড হলেই তো খবর ভেরিফাইড হয়ে যায় না। এখন তারা কি করছে? পুরনো ভিডিও তুলে আনছে যেখানে ইসরায়েলে কোনো সময় মিসাইল পড়েছিল, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এবং আহতদের নিয়ে যাচ্ছে। সে ভিডিওর উপর নেতানিয়াহুর ছবি লাগিয়ে লিখে দিচ্ছে যে নেতানিয়াহু মারা গেছে। তারপর সে ভিডিওটাই সোর্স হয়ে যাচ্ছে। এরপর কিছু কন্টেন্ট ক্রিয়েটর সে ভিডিও দিয়ে রিল বানাচ্ছে এবং বলছে, দেখুন, আল্লাহর শুকরিয়া আদায় করো, মুসলমানদের জন্য আজ ঈদের দিন হয়ে গেছে। অনেক মুসলমান আবেগে আঘাত পেয়ে বসে থাকে। যদি এমন খবর আসে যে নেতানিয়াহু মারা গেছে তাহলে তারা আনন্দের নাচে। সেই আবেগপ্রবণ মানুষগুলো লাইক দেয়, কমেন্ট করে, শেয়ার করে, ফলো করে, ভিডিও ডাউনলোড করে এবং ছড়িয়ে দেয়। এভাবেই একটা ফেক নিউজ ছড়ানোর চেইন তৈরি হয়ে যায়। এতে ইরানের দ্বিগুণ ক্ষতি হচ্ছে। জানেন ইরান কি বলেছে? ঠিক আমরাই সেই কথাগুলো যা আমি পরিষ্কার করে বলেছিলাম। যদি নেতানিয়াহু বেঁচে থাকে, যদি শিশুদের হত্যাকারী এখনও জীবিত থাকে, তাহলে তাকে খুঁজে বের করে মারা হবে। ইরানের সূত্রগুলো বলছে, আমাদের কাছে এমন কোনো তথ্য বা প্রমাণ নেই যে নেতানিয়াহু মারা গেছেন নাকি বেঁচে আছেন। অর্থাৎ ইরান নিজেও জানে না। এমনকি সে কতটা আহত হয়েছে, যদি আহতও হয়ে থাকে, সেটাও ইরান জানে না। শত্রুপক্ষের কথা বললে তারা বারবার আপডেট দিয়েছে যে নেতানিয়াহু জীবিত এবং নিরাপদ আছেন। অর্থাৎ আমাদের আগের কথাটাই সত্যি প্রমাণিত হয়েছে। ভয়ে সে সামনে আসছে না, লুকিয়ে আছে। যে কথা আমেরিকা ইরানের নেতাদের সম্পর্কে বলেছে যে তারা লুকিয়ে আছে, আসলে সেই কথাটাই ইসরায়েলের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং শীর্ষ নেতারা আন্ডারগ্রাউন্ডে আছে এবং প্রকাশ্যে দেখা যাচ্ছে না। ইরান স্পষ্টভাবে বলছে, যদি নেতানিয়াহু বেঁচে থাকে তাহলে আমরা তাকে খুঁজে বের করব এবং শিশুদের হত্যাকারীকে বিচার করব। এ কথা বলেছে আইআরজিসি, ঠিক সেই স্টাইলে যেভাবে এতদিন ইসরায়েল বিবৃতি দিত। এদিকে ইরান সৌদি আরবকে বলেছে, তোমাদের উপর যে কিছু হামলা হয়েছে সে হামলাগুলো আমরা করিনি। আমরা তোমাদের গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে তদন্ত করতে প্রস্তুত। আমরা সেই হামলা করিনি। এর মানে এখন এমন ইঙ্গিত সামনে আসছে যে সৌদি আরবে যে বড় বড় হামলাগুলো হয়েছে সেগুলো ইরান করেনি, বরং হয়তো আমেরিকা ও ইসরায়েলই করিয়াছে, যাতে শত্রুতা বাড়ে এবং আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামানো যায়। অন্যদিকে ইউএইয়ে যেখানে যেখানে মার্কিন বাহিনী ছিল, ইরান বলছে আমরা সেগুলোকে লক্ষ্য করে হামলা করেছি। ইরান যে হামলাগুলো করেছে সেগুলো সে স্বীকারও করেছে। কিন্তু পরে এমন অনেক হামলা হচ্ছে যেগুলোর ব্যাপারে ইরান কোনো জবাব দিচ্ছে না এবং সেগুলো থেকে নিজেদের সম্পূর্ণ আলাদা বলছে। যেমন একটু আগে সৌদি আরবের ব্যাপারটাই বললাম। এদিকে গত 8 ঘন্টায় ইরান ইসরায়েলের উপর প্রচুর বোমা হামলা করেছে। মাল্টিপল ওয়ারহেড ব্যবহারের কারণে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ফলে ইসরায়েলের অনেক জায়গায় সরাসরি আঘাত লেগেছে। দেখুন। It's a motherfucking rocket! Oh my... Vai, vai. Falco esse outro. كمان شيء. مماش لا باي. هنا هنا গত 24 ঘন্টার এই হামলাগুলোতে 100-এরও বেশি ইসরায়েলি আহত হয়েছে। অন্যদিকে ফ্রান্সের উত্তেজনা এখন কমে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, শুরুতে ফ্রান্স খুবই সক্রিয় ছিল। ফ্রান্স বারবার বলছিল যে তারা ইরানের বিরুদ্ধে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহায়তায় তাদের বিমানবাহী রণতরী পাঠাবে। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নিজেই বলেছিলেন যে তারা তাদের যুদ্ধজাহাজ পাঠাচ্ছে মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোর সাহায্যের জন্য। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। ফ্রান্স জানিয়ে দিয়েছে যে তারা আর তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধজাহাজ পাঠাবে না। কারণ ইরান যেভাবে শক্তি ও আক্রমণাত্মক অবস্থান দেখাচ্ছে তাতে অনেক দেশই সতর্ক হয়ে গেছে
এখন প্রতিপক্ষের দেশগুলো অবাক হয়ে পরিস্থিতি দেখছে। ফ্রান্স আগে সবচেয়ে বেশি সক্রিয় ছিল, কিন্তু এখন তারা পিছিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশকে, এমনকি চীনকেও আহ্বান করেছিলেন যেন তারা তাদের যুদ্ধজাহাজ স্ট্রেইট অব হরমুজ অঞ্চলে পাঠায় এবং একসাথে কাজ করে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু তার অল্প সময় পরই ফ্রান্স জানিয়ে দেয় যে তারা আর যুদ্ধজাহাজ পাঠাবে না। এটি ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বলছে যে ট্রাম্পের অনুরোধ তারা পর্যালোচনা করছে। জাপানও বলেছে ঝুঁকি খুব বেশি, তাই বিষয়টি নিয়ে তারা সতর্কভাবে ভাবছে। এদিকে ইরান, ইসরায়েল এবং কিছু মার্কিন ঘাঁটির উপর 54তম ওয়েভ আক্রমণ চালিয়েছে। এখানে ওয়েভ বলতে বোঝানো হয়েছে একসাথে একটি বড় ঝাঁক আকারে আক্রমণ চালানো। ইরান এ পদ্ধতিতে ধারাবাহিকভাবে আক্রমণের সংখ্যা উল্লেখ করে জানাচ্ছে। যেমন এবার তারা বলছে এটি তাদের 54তম আক্রমণ, যেখানে একসাথে একাধিক জায়গায় হামলা চালানো হয় বলে দাবি করা হচ্ছে। এই হামলায় একসঙ্গে অনেক আক্রমণ করা হয়েছে। এর ভিডিও ইরান প্রকাশ করেছে। এটিকে বলা হচ্ছে 54তম হামলা, 54তম ওয়েভ অব অ্যাটাক, ট্রু প্রমিস 4। কিছুদিন আগে কিছু লোক দাবি করেছিল যে ইরানের লঞ্চার, ড্রোন এবং আক্রমণ ক্ষমতা নাকি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি গতকালই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তারা ইরানকে পুরোপুরি দুর্বল করে দিয়েছে এবং তার সামরিক শক্তি নষ্ট হয়ে গেছে। তার কথায় ইরানের আর কোনো ক্ষমতাই অবশিষ্ট নেই। কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছে, যদি সত্যি ইরান এত দুর্বল হয়ে যায়, তাহলে কেন এখন বিশ্বের বিভিন্ন দেশকে স্ট্রেইট অব হরমুজ অঞ্চলে এসে একসাথে কাজ করার আহ্বান জানানো হচ্ছে? অন্যদিকে কিছু মার্কিন সংবাদ মাধ্যম ট্রাম্পের বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা করছে। অভিযোগ করা হচ্ছে যে কিছু গণমাধ্যম ক্ষমতাসীনদের পক্ষ নিয়ে প্রচার চালায়। এছাড়া ট্রাম্প প্রশাসন মার্কিন সংবাদ সংস্থা ও নিউজ পোর্টালগুলোকে সতর্ক করেছে তারা যেন দেশের স্বার্থের পক্ষে কাজ করে, নইলে তাদের লাইসেন্স হারানোর ঝুঁকি থাকতে পারে। এদিকে গত প্রায় 10 ঘন্টায় ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং ইসরায়েলের কিছু পুলিশ স্টেশন ও যোগাযোগ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরান দাবি করেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর কমে আসছে। এমন খবর প্রকাশ পাওয়ার পর ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF জানিয়েছে যে তাদের কাছে ইন্টারসেপ্টরের কোনো ঘাটতি নেই। তবে একই সঙ্গে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র পড়ার খবরও আসছে। এদিকে ইউনাইটেড কিংডমও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করছে যাতে কোনোভাবে স্ট্রেইট অব হরমুজ আবার স্বাভাবিকভাবে চালু করা যায়। প্রায় 10 দিন আগেই ইরানের কর্মকর্তারা সতর্ক করেছিলেন পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে তেলের দাম প্রতি ব্যারেলে $500 পর্যন্ত পৌঁছাতে পারে। এটা ইরানের এক কর্মকর্তা আগেই বলে দিয়েছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে বিষয়টা এমন নয়। তবে এখন দ্য ইকোনমিস্ট এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে তাহলে তেলের দাম প্রতি ব্যারেল $200 পর্যন্ত পৌঁছাতে পারে এবং এতে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। পুরো বিশ্বের সামনে ইরানের জনগণ সবাইকে অবাক করে দিয়েছে এবং ইরানের শত্রুরা এখন স্বপ্নেও ইরানের সাথে লড়াই করার কথা ভাববে না। ইরানের সাধারণ মানুষ বিক্ষোভ করছে এবং যুদ্ধের পরিস্থিতির মধ্যেও তারা স্লোগান দিচ্ছে। বিমান হামলার সময়ও অনেক মানুষ আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে। যদি এখন শুধু স্ট্রেইট অব হরমুজ বন্ধ থাকতে বিশ্ববাজারে এত প্রভাব পড়ে, তাহলে যদি রেড সি এর পথ বন্ধ হয়ে যায় তাহলে বৈশ্বিক বাণিজ্যে বড় সংকট তৈরি হতে পারে। এই প্রসঙ্গে হুতিয়ের এক কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল তারা কি রেড সি বন্ধ করার কথা ভাবছে। উত্তরে তিনি বলেন যে সব বিকল্পই আলোচনায় রয়েছে। আমেরিকার অবস্থা এখন খুবই নাজেহাল। ইরানের পক্ষ থেকে মার্কিন কোম্পানি, মার্কিন অফিসিয়াল এবং সরকারি ওয়েবসাইটগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক চালানো হচ্ছে। আরব দেশগুলোকেও ছাড় দেওয়া হচ্ছে না। আরবের বাহরাইনের ভেতরে মার্কিন মিলিটারি সাইটের ছবি দেখে নিন। ইরান সেটাকে ধোঁয়াময় করে দিয়েছে। ইরান এখন সব কিছু ধোঁয়াময় করে রেখেছে। আমেরিকার সবচেয়ে বড় সাংবাদিক টাকার কার্লসন, যিনি প্রথম ফাঁস করেছেন যে তার কাছে খবর আছে সৌদি আরবের ভেতরে মোসাদের বেশ কয়েকজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। তারা সৌদি আরবের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল যাতে ইরানের উপর দোষ চাপানো যায় এবং উত্তেজিত হয়ে সৌদি আরব ও অন্যান্য দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই লোকটি একদম জেনুইন সাংবাদিকতা করেন এবং তিনি বারবার ইসরায়েল ও আমেরিকাকে এক্সপোজ করেছেন। এখন টাকার কার্লসন নিজেই সাম্প্রতিক ভিডিওতে জানিয়েছেন যে আমেরিকার CIA পরিকল্পনা করছে কিভাবে তাকে কোনোভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গায়েব করে দেয়া যায়। তার বিরুদ্ধে এমন অভিযোগ আনার চেষ্টা চলছে যে তার তথ্য প্রচারের ফলে দেশ নাকি বিপদে পড়ছে। তাই আপনারা বুঝতেই পারছেন আমেরিকা এই সাংবাদিকদের সাথে কি করতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।